বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব হিট অ্যান্ড টেম্পারেচারের একটি গুরুত্বপূর্ণ টপিক, এক্সপ্রেস ফ্রিজিং অ্যান্ড বয়লিং টেম্পারেচার অফ ওয়াটার অ্যান্ড মেল্টিং টেম্পারেচার অফ আইস। অর্থাৎ পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফে পরিণত হয় এবং তা কত ডিগ্রি সেলসিয়াসে বাষ্পে পরিণত হয় এবং বরফ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়। পানি, বরফ এবং বাষ্প, এই তিনটি পদার্থের আমরা বিশদভাবে আলোচনা করব আজকে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে আমরা জানব পানি নিয়ে কিছু অজানা তথ্য। পানি নিয়ে কিছু অজানা তথ্য জানতে গেলে পানির অপর নাম জীবন। এছাড়া আমরা কথায় কথায় বলে থাকি যে এমন কিছু কাজ রয়েছে যা পানির মতোই সহজ, কিন্তু বিজ্ঞানের রাজ্যে আসলে পানি খুব সহজ পদার্থ নয়। পানি নিয়ে জানার অনেক কিছুই রয়েছে। এই বিশ্বজগতে পানির ভূমিকা অপরিহার্য, আর প্রকৃতিতে পানি রয়েছে নানান নানান রূপে, কখনো বরফ, কখনো জলীয় বাষ্প। পান করার জন্য রয়েছে মিষ্টি পানি, সমুদ্রে আছে লোনা পানি, আরও যে কত কি। চলুন আজ এই পানি সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। রাসায়নিকভাবে অক্সিজেন আর হাইড্রোজেন মিলে গঠিত হয় পানি। পানির রাসায়নিক রূপ হচ্ছে H2O। দুটি হাইড্রোজেন পরমাণু, এই চিত্রটির দিকে যদি লক্ষ্য করেন, দেখুন দুটি হাইড্রোজেন পরমাণু আর একটি হচ্ছে অক্সিজেন পরমাণু। এই দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু মিলে গঠিত হয়েছে একটি পানির অণু, অর্থাৎ H2O একটা পানির অণু গঠিত হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণুর রাসায়নিক বন্ধন দ্বারা একটা পানির অণু গঠিত হয়। এরপরে চলুন দেখে নেই পানির কয়েকটি রূপ। পানির কঠিন অবস্থাকে আমরা বলছি বরফ, আর তরল অবস্থাকে আমরা বলছি পানি, এবং এর গ্যাসীয় অবস্থাকে বলছি বাষ্প। পানি বলতে আমরা মূলত H2 এর তরল অবস্থাকে বুঝি। পানির কঠিন অবস্থাকে বরফ এবং বায়বীয় অবস্থাকে জলীয় বাষ্প বলা হয়। আমরা যদি এই সাইকেলটি একটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে আমরা যদি এখান থেকে শুরু করি, এই গ্যাসীয় অবস্থান থেকে, তাহলে গ্যাসকে যখন আমরা কনডেনসেশন করব, অর্থাৎ ঘনীভবন করব, অর্থাৎ এই গ্যাসের তাপমাত্রা যখন আমরা কমিয়ে নিব, গ্যাস অর্থাৎ জলীয় বাষ্প, এই জলীয় বাষ্পের তাপমাত্রা যখন আমরা কমিয়ে আনবো, তখন তা পানিতে পরিণত হবে, লিকুইড হয়ে যাবে। এবং এই লিকুইডের টেম্পারেচার যখন আরও কমিয়ে নিয়ে যাব, ফ্রিজিং করা হবে, তখন তা সলিড অর্থাৎ বরফে রূপান্তর হবে। ভিউয়ার্স, এই তিনটি অপশনের মাধ্যমে আমরা বুঝলাম যে পানির যে জলীয় বাষ্প রয়েছে তা থেকে তাপ অপসারণ করলে পানি তরলে পরিণত হয়, এই বাষ্প তরলে পরিণত হয়, এবং এই তরলকে যদি আরো তাপ অপসারণ করি তাহলে সলিড অর্থাৎ বরফে পরিণত হয়। এরপরে দেখি এই বরফকে যদি আমরা আবার তাপ দিই, মেল্ট করি, গলাই, তাহলে গলানোর ফলে আবার পানিতে পরিণত হবে। এবং এই পানিকে যদি এখন আমরা আরো তাপ দিই, প্রথমে আমরা বরফকে তাপ দিলাম, এরপরে যদি পানিকে আমরা আরো তাপ দেই, তাহলে এই পানি বাষ্পে পরিণত হবে, হয়ে এরকম গ্যাসীয় অবস্থার সৃষ্টি হবে। তো আমরা এই সাইকেল অর্থাৎ চক্রটির মাধ্যমে বুঝতে পারলাম যে পানির যে তিনটি অবস্থা রয়েছে, এখানে তাপ প্রয়োগ করলে পানি বাষ্পে পরিণত হয়, এবং তাপ অপসারণ করলে পানি বরফে পরিণত হয়। আবার ওই বাষ্পকে যদি তাপ অপসারণ করা হয়, তাহলে তা তরলে পরিণত হয়, অর্থাৎ পানিতে পরিণত হয়। প্রকৃতিতে তিনটি অবস্থায় পানি পাওয়া যায়: কঠিন অবস্থায়, তরল অবস্থায় এবং বায়বীয় অবস্থায়। এই চিত্র তিনটির মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে গ্যাসীয় অবস্থা অর্থাৎ বায়বীয় অবস্থায় পানি পাওয়া যায়, লিকুইড অবস্থা তরল অবস্থায় পানি পাওয়া যায়, এবং সলিড অবস্থা বা বরফ অবস্থায়, এই কঠিন অবস্থায় পানি পাওয়া যায়। ভিউয়ার্স, এরপর আমরা দেখব যে এই পৃথিবীতে পানির অবস্থানটা কিরকম। আমরা যদি ভালোভাবে এই স্লাইডটি লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে পৃথিবীর প্রায় 70% অর্থাৎ 70% পানি দ্বারা আবৃত। মাত্র 30% ভূমি অর্থাৎ মাটি বা ভূমি রয়েছে, মাত্র 30%, আর 70%ই পানি দ্বারা আবৃত। এটা যদি পৃথিবী কল্পনা করি, এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যে ভূমির পরিমাণ কতটুকু। দেখুন, এগুলো সব হচ্ছে পানি, এগুলো সব পানি, আর এইটুকু অংশ হচ্ছে ভূমি, এইটুকু অংশ ভূমি। তো ভিউয়ার্স, আমরা এই স্লাইডটি দ্বারা বুঝতে পারলাম যে ভূপৃষ্ঠের প্রায় 70%ই পানি দ্বারা আবৃত। এখন চলুন আমরা দেখে নেই যে পানির তিনটি অবস্থা যে রয়েছে, এই তিনটি অবস্থা কিভাবে থাকে এবং এর কিরকম কি তাপমাত্রা। পানির মূলত তিনটি রূপ, আমরা এটি আগেই জেনেছি:
কঠিন অর্থাৎ বরফ, তরল অর্থাৎ পানি, আর বায়বীয় অর্থাৎ বাষ্প। অন্য যে কোনো পদার্থের মতোই পানির সর্বোচ্চ রূপ বরফ 0°C তাপমাত্রায় পানি পরিণত হয়, অর্থাৎ বরফ যখন গলে যাবে তখন তা 0°C তাপমাত্রায় পানিতে পরিণত হবে। আবার ওই পানিকে 100°C তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়ে যায়। কিন্তু 0°C একটু ব্যতিক্রম ধরনের ভূমিকা রাখে। 0°তে যখন বরফ বিন্দু পানিতে পরিণত হয় তখন তা মধ্য অবস্থায় উপনীত হয়, অর্থাৎ 0°C পানির একটি অস্থিতিশীল অবস্থা যেখানে বরফ ও পানি মিশ্র অবস্থায় বিরাজ করে। এ সময় বরফের মধ্যে বিন্দু বিন্দু জমাট পানিও দেখা যায়, যা খুবই ছোট বিধায় এগুলোকে জলীয় বাষ্প বলা যায়। এই সম্পূর্ণ ঘটনাটি কেবল 0°C পরিলক্ষিত হয়। আমরা এই চিত্র তিনটির মাধ্যমে বোঝার চেষ্টা করব যে পানির কঠিন অবস্থা বরফ, তরল অবস্থা লিকুইড, এখানে পানি, এবং গ্যাসীয় বা বায়বীয় অবস্থায় যে পানি রয়েছে তা কিরকম দেখতে। এরপরে দেখুন যে তাপমাত্রা, পানির যে আমরা তখন দেখলাম যে পানির তাপমাত্রা যদি আমরা অপসারণ করি তাহলে তা বরফে পরিণত হয় এবং তাপমাত্রা বৃদ্ধি করলে বাষ্পে পরিণত হয়। তো তাপমাত্রা পরিমাপের তিনটি স্কেল আমরা সচরাচর ব্যবহার করে থাকি। সেলসিয়াস স্কেল যেখানে থাকে 0° থেকে 100°C, এবং কেলভিন স্কেল 273.15 কেলভিন থেকে 373.15 কেলভিন, ও ফারেনহাইট স্কেলে থাকে 32°F থেকে 212°F। আমি এখানে দুটি স্কেল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে তাপমাত্রা কিভাবে পরিমাপ করা হয়। সেলসিয়াস স্কেলটির সাথে আমরা অনেকে পরিচিত এবং ফারেনহাইট স্কেলটির সাথেও আমরা অনেকে পরিচিত। ফারেনহাইট স্কেলটি আমাদের শরীরে যখন জ্বর হয়, আমরা যখন জ্বর পরিমাপ করি, শরীরের টেম্পারেচার কত আছে পরিমাপ করি, তখন যেই টেম্পারেচার মিটারটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ফারেনহাইট স্কেল। এই ফারেনহাইট স্কেলে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4°F পাওয়া গেলে তার শরীরের স্বাভাবিক তাপমাত্রা ঠিক রয়েছে। আর যদি 98.4° থেকে উপরে উঠে যায় তখন আমরা শরীরে জ্বর জ্বর বোধ করি। তো এটি মূলত, এই যে লাল অংশটি রয়েছে স্কেলের মধ্যে, এটি মূলত হচ্ছে পারদ অর্থাৎ মার্কারি। এই মার্কারি দিয়ে আমরা তাপমাত্রার পার্থক্যটা নির্ণয় করি। সেলসিয়াস স্কেলও রয়েছে পারদ। তো আমরা দেখি যদি যে এইটি হচ্ছে ফারেনহাইট স্কেলে, ফারেনহাইট স্কেলে 32°F থেকে 212°F রয়েছে, অর্থাৎ ওয়াটার ফ্রিজার, ওয়াটার বরফে পরিণত হবে 32°F, আর সেলসিয়াস স্কেলে হবে 0°C, এবং ওয়াটার বয়েলস বাষ্প হবে সেলসিয়াস স্কেলে 100°C আর ফারেনহাইট স্কেলে 212°F। এখন দেখি এর নিচের টেম্পারেচার যদি -108°F হয় তাহলে এই কার্বন ডাই অক্সাইড অর্থাৎ ড্রাই আইস বরফে পরিণত হবে, এবং -78°C টেম্পারেচারে কার্বন ডাই অক্সাইড বরফে পরিণত হবে। এটাকে আমরা বলছি ড্রাই আইস। আর ড্রাই আইস অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের কঠিন অবস্থাকে ড্রাই আইস বলা হয় বা শুষ্ক বরফ। ভিউয়ার্স, তিনটি স্কেল সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিনের মধ্যে সম্পর্ক হচ্ছে C/5 = F-32/9 = K-273/5। এই তিনটি হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে একটা ম্যাথ করে বুঝিয়ে দেই, আশা করছি আরো সহজে বুঝতে পারবেন। সাপোজ আপনি একটা এয়ার কন্ডিশনিং রুমের টেম্পারেচার হচ্ছে 26°C। এখন আপনাকে বলা হলো যে এই রুমে 26°C মানে কত ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ রিমোটে ফারেনহাইটে এটা বের করেন বা ফারেনহাইটের রিমোটটা যেন সেট করা থাকে। তাহলে আমরা এটা সহজে বের করতে পারবো কিভাবে, যে এই সম্পর্কটুকু আমরা নিব শুধু সেলসিয়াস আর ফারেনহাইট। কেলভিন আমাদের এখানে প্রয়োজন নেই, যেহেতু আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করব। তাহলে আমরা লিখলাম C/5 = F-32/9। সুতরাং সি এর মান কত ছিল? 26। আমরা সি এর জায়গায় 26 বসিয়ে দিলাম, ভাগ কত? 5। আমরা 5 লিখলাম। এরপরে আমরা কি করব, এফ ছিল, এফ লিখলাম, তারপরে হচ্ছে F-32 / 9।
এখন আমরা কি করব, এটা আড়াআড়ি গুণ করব। 5 আর f গুণ করলে হচ্ছে 5f। তারপরে আমরা এখানে পাচ্ছি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 32 আর 5 গুণ করলে 5 ত্রিশে 150, 5 গুণ 10, 160। আমরা পেলাম 160 ইকুয়াল, এবার 9 দিয়ে 26কে গুণ করব। 6 নং 54, 4 হাতে 5, 9 দুগুণে 18 আর 5-এ 23। আমরা এই মানটি পেলাম। এবার আমরা কি করব, এখানে 5f ছিল, 5f রাখবো, যেহেতু আমাদের মান বের করতে হবে f এর, যে ফারেনহাইটে কত হবে, 26 ডিগ্রি সেলসিয়াস সমান ফারেনহাইটে কত। তাহলে আমাদের f এর মান যেহেতু বের করতে হবে, fটা আমরা এই পাশে রাখলাম, আর এদিকে ছিল 234, 234 রাখলাম, আর আমাদের এইদিকে ইকুয়ালের এই পাশে ছিল মাইনাস 160, 160 ইকুয়ালের এই দিকে চলে আসলে বীজগণিতের নিয়ম অনুসারে মাইনাসটা প্লাস হয়, তাহলে প্লাস 160। এরপরে আমরা কি করব, এই দুটো যোগ করে দিব। এই দুটো যোগ করলে আমরা পেলাম হচ্ছে 4, তারপরে 9, তারপরে আমরা পেলাম 3। এই দুটো যোগ করে আমরা পেলাম 394। এখন আমাদের দরকার f এর মান, তাহলে আমরা লিখতে পারি অতএব f ইজ ইকুয়াল টু, f এর মান এখন সমান সমানের এইদিকে, যখন কোনো সংখ্যা গুণ থাকে সমান সমানের ওই দিকে গেলে সেটা ভাগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, এগুলো আমরা অনেকে জানি, আর না জেনে থাকলে এই নিয়ম অনুসারে আমরা করব। এখন এখানে ছিল 394, তাহলে 394 ভাগ 5, তাহলে আমরা এই দুটো ভাগ করে পেলাম 78.8, অর্থাৎ 78.8 ডিগ্রি ফারেনহাইট। ভিউয়ার্স, আমরা এখন বুঝলাম যে 26 ডিগ্রি সেলসিয়াস সমান সমান হচ্ছে আপনার 78.8 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস, যখন সেলসিয়াস স্কেলে আমরা টেম্পারেচারটা পরিমাপ করব, 26 ডিগ্রি হলে আমরা ফারেনহাইট স্কেলে পাবো 78.8 ডিগ্রি ফারেনহাইট। আশা করছি ম্যাথটি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সেলসিয়াস থাকলে আমরা ফারেনহাইটে কনভার্ট করব। এখন এটি জানার উদ্দেশ্য হবে এটাই যে আমরা এয়ার কন্ডিশনিং রুমের যে রিমোটটা ব্যবহার করছি, এই রিমোটে দুটি প্রোগ্রাম থাকে, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল। যদি ফারেনহাইট স্কেলে টেম্পারেচার সেট করে দিতে হয়, তাহলে আপনি কত ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট সেট করবেন। তো আপনি তো জানেন না যে এয়ার কন্ডিশনিং রুমের টেম্পারেচার কত ডিগ্রি ফারেনহাইট থাকে, আপনি সেলসিয়াসে জানেন, তখন আপনি সেলসিয়াসটাকে কনভার্ট করে ফারেনহাইটে নিয়ে গেলে আপনি এত ডিগ্রি ফারেনহাইটে সেট করে দিলেই ওই রিমোটটা কাজ করবে, ওই এসিটা এই প্রোগ্রামে কাজ করতে পারবে। তো আশা করছি যে এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখলাম, এখান থেকে আমরা কিছুটা হলেও উপকৃত হতে পেরেছি। আমরা সামনে আরো অনেক কিছু শিখব, চলুন আমরা দেখে নেই। ভিউয়ার্স, এর ফাঁকে বলে নেই যে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন বারে ক্লিক করে রাখবেন, যেন কোনো নতুন নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আমরা যা যা শিখলাম, যে পানির মূলত কয়টি রূপ, আমরা শিখলাম কঠিন, তরল এবং বায়বীয় রূপ, কত ডিগ্রি তাপমাত্রায় পানি বরফ হয়, পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ হয়। তারপরে শিখলাম 3টি স্কেলের মধ্যবর্তী সম্পর্ক। এছাড়াও আমরা আরো অনেক কিছু শিখেছি, পৃথিবীতে কত পার্সেন্ট পানি রয়েছে, কত পার্সেন্ট ভূমি রয়েছে। আপনারা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।